আবারও অনিশ্চয়তায় সরকারি কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়ন। কেননা বাস্তবায়ন সক্ষমতা খতিয়ে দেখতে চায় ঋণদাতা সংস্থা আইএমএফ। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঋণের শর্ত হিসেবেই এই পদক্ষেপ সংস্থাটির। এমন পরিস্থিতিতে নতুন কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। এদিকে নতুন ঋণ কর্মসূচি নিয়ে সকালে শুরু হয়েছে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার আলোচনা। রুহুল আমিনের রিপোর্ট। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবির মুখে অনেকটা অপ্রত্যাশিতভাবে নবম পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার, যা বাস্তবায়নে অতিরিক্ত দরকার হতে পারে 1,06,000 কোটি টাকা। কিন্তু আর্থিক সক্ষমতা না থাকায় তা পরবর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে যায় ইউনূস প্রশাসন। এমন উচ্চাভিলাষী প্রস্তাব নিয়ে অস্বস্তিতে বিএনপি সরকারও। প্রথম বাজেটে বাড়তি অর্থ রাখা হলেও সামনে আসছে নানা জটিলতা। তাই ধাপে ধাপে বাস্তবায়নের বদলে কিছুটা কাটছাট করে আগামী অর্থ বছর থেকে পুরোপুরি কার্যকরের চিন্তা করছে সরকার। কিন্তু সেই উদ্যোগও এবার পর্যালোচনা করতে চায় আইএমএফ। 3টা ধাপে দেওয়ার কথা ছিল, 3টা ধাপে দিলে পরে অনেকেরই বেতন বাড়বে না। তারপরে 2 ধাপ, এখন 1 ধাপে এলে সরকার, আমার মনে হয় না যে এটা দেওয়ার জন্যে তার এত সঙ্গতি আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। আমি তো আর অর্থনীতিবিদ না, কিন্তু আমার যেটা মনে হয় এটা সহজে দিতে পারবে না। এবং আমরা যেহেতু বিভিন্ন জনের কাছ থেকে ধার দেনা করে রাষ্ট্র চলে, যারা দাতা তারাও আমাদেরকে বোধহয় সহজে এটা মেনে নেবে বলে মনে হয় না। পে স্কেলের অর্থ কোথা থেকে আসবে, রাজস্ব আদায় বাড়বে কিনা জানতে চায় আইএমএফ। পাশাপাশি মূল্যস্ফীতিতে পে স্কেলের প্রভাব কি হবে তাও জানতে চায় সংস্থাটি। এমন পরিস্থিতিতে নতুন কমিশন গঠনের পরামর্শ দিলেন সাবেক এই কর্মকর্তা। হ্যাঁ, আমরা যারা সরকারি কর্মচারী আছি বা ছিলাম, আমরা ব্যক্তিগতভাবে লাভবান হব, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার রাষ্ট্রটাই যদি ভেঙে পড়ে অর্থনৈতিকভাবে, আমার ব্যক্তিগত লাভে কোনোই লাভ থাকবে না। এখন সরকারের পক্ষে এটাও সম্ভব, যদি খুব সাহসী সিদ্ধান্ত নেয় যে নতুন করে পে কমিশন গঠন করা, সেটা একটা হতে পারে। সর্বশেষ কর্মসূচি বাতিলের পর নতুন করে $4.5 থেকে $5 বিলিয়ন ঋণ চুক্তি করতে চায় বিএনপি সরকার। তবে এর আগে রাজস্ব, বাজেট কাঠামো, অভ্যন্তরীণ ও বৈদেশিক অর্থায়ন এবং আর্থিক খাতের বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করবে আইএমএফ। এজন্য 12 জুলাই থেকে 5 দিন বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং বিভাগের সঙ্গে বৈঠক করবে সংস্থার প্রতিনিধি দল। যে জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে এখানে সাংঘর্ষিক হয়েছে, সেটা হলো এনবিআর এর বাইফার্কেশন পলিসি, এটাকে অ্যাডাপ্ট না করাটা, এটাকে খুব তারা খারাপভাবে নিয়েছে। এই ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সে এই ধারা যোগ করাটা, এটা তারা খারাপভাবে হয়তো নিয়েছে। এক্সচেঞ্জ রেটকে ফিক্স করে দেওয়াটা, এটা তারা অ্যাকসেপ্ট করতে কোনোদিন এখনও করবে না, ওটাকে রাখা যাবে না। প্রতিনিধি দলের প্রতিবেদনের ভিত্তিতেই ঠিক হবে নতুন ঋণ কর্মসূচির ভবিষ্যৎ, শর্ত পূরণ সাপেক্ষে যা পাশ হতে পারে আগামী ডিসেম্বরে। রুহুল আমিন, 71, ঢাকা। দর্শক, আজ সকালে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন আইএমএফ এর প্রতিনিধি দল। সে বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিসবাহ হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মিসবাহ, প্রতিনিধি দল কখন এসেছেন, আজকে কি কি বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হতে পারে, এমন কিছু কি জানতে পেরেছেন? প্রতিনিধি দল ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে সফর শেষ করে এখন অর্থ মন্ত্রণালয়ে আছেন এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে তারা মিটিং অবস্থান করছেন। সবকিছু মিলে যদি বলে, আইএমএফ যে 12 থেকে 16 তারিখ পর্যন্ত যে বাংলাদেশের প্রেক্ষিতে যে গুরুত্বপূর্ণ সফর, এবং এই সফরের উপর নির্ভর করছে যে বাংলাদেশের আর্থিক অনেক ক্ষেত্রে বাস্তবতা, সেই জায়গা থেকে যে 12 থেকে 16 তারিখ এর মধ্যে কিন্তু বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় সহ ইআরডি সহ বাংলাদেশের আর্থিক খাতের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক আছে, তাদের সাথে তারা বৈঠক করবে এবং পরবর্তীতে যে বাংলাদেশের ঋণ ছাড় পাওয়ার বিষয়টি, সেটি কিন্তু অনেক ক্ষেত্রে নির্ভর করবে। আমরা এর আগে আইএমএফ এর যে সফর ছিল, সেই জায়গাটা আমরা দেখেছি 2024-এ কিন্তু আইএমএফ এর বাংলাদেশের নানামুখী সংস্কারের কথা বলেছিল, সেই সংস্কার না হওয়ায় কিন্তু তারা 2024-এ কিন্তু আমরা দেখেছি যে একটি অর্থ তারা ছাড় পাননি এবং বাংলাদেশ ঋণ থেকে বঞ্চিত হয়েছিল। এই জায়গা থেকে আইএমএফ সেখান থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, বাস্তবতা
ছিল সেই জায়গা থেকে, এছাড়া রাজস্ব খাতের সংস্কার এবং ব্যাংক খাতের সংস্কার সহ যে সংস্কারের জায়গাগুলো বলেছিল সেই সংস্কারের জায়গাগুলো এখন কোন বাস্তবতায় আছে সেটি কিন্তু দেখার বিষয়। বিএনপি সরকারের জন্য যখন বিএনপি সরকার নীতি নির্ধারক পর্যায়ে ক্ষমতায় আসে তারপর থেকে কিন্তু এর আগে 23-এর যে ঋণ পেয়েছিল IMF থেকে বাংলাদেশ, সেই ঋণের প্রেক্ষাপটে কিন্তু 24-এ এসে কিন্তু বাংলাদেশের নানামুখী সংস্কারে কিন্তু এবং রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু সেটি বন্ধ হয়ে যায় এবং সেই বাস্তবতার আলোকে নতুন করে যে IMF এর নানা ধরনের সংস্কারের কথা বলা হয়েছিল, বিশেষ করে রাজস্ব সংস্কারের কথা তারা বলেছিলেন। একই সাথে তাদের প্রস্তাবনা ছিল ব্যাংক খাতে সংস্কারের কথা, সেই সংস্কারের জায়গাগুলো, এছাড়া মুদ্রানীতিতে সংস্কারের কথা, এই কয়েকটি সংস্কারের বাস্তবতাটা কেমন সেটি কিন্তু এখন চুলচেরা বিশ্লেষণের জন্যই এই যে 12 থেকে 16 তারিখ পর্যন্ত 5 দিনের সফর, এই সফরে কিন্তু এটা চুলচেরা বিশ্লেষণ করবেন এবং সেই জায়গা থেকে তারপর পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবেন যে বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোর যে সংস্কার সেই জায়গাটা তৈরি হয়েছে কিনা এবং বাংলাদেশের পরবর্তীতে ঋণের অর্থ ছাড় পাওয়া যাবে কিনা। আমরা ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে এই সফর, তারা বাংলাদেশ ব্যাংকের সাথে ইতিমধ্যে বসেছেন। এখন বর্তমান অর্থ মন্ত্রণালয়ে তাদের বৈঠক চলছে এবং এর পরে কিন্তু ERD সহ বাংলাদেশের যে অর্থনীতি যে নীতি নির্ধারক আছে সেসব সংগঠনের সাথে তারা বসবেন এবং পরবর্তীতে সেই সফর শেষে তারা সিদ্ধান্ত নেবেন আসলে বাংলাদেশের ক্ষেত্রে যে ঋণের যে বাস্তবতা সেই জায়গাটা আসলে তৈরি হয়েছে কিনা, সেই বাস্তবতা তার পরবর্তীতে কিন্তু তারা ঋণের পরবর্তী যে কাঠামোগুলো আছে সেই জায়গাটাই কিন্তু তারা যাবেন। ফারুক, এই ছিল সবশেষ IMF এর সফর নিয়ে। মিসবাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, IMF এর প্রতিনিধি দলের বৈঠকের বিষয়বস্তু জানাচ্ছিলেন সহকর্মী মিসবাহ হাসান। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। টানা বৃষ্টিতে চাঙ্গা হয়ে উঠেছে ছাতার বাণিজ্য, আর বাড়তি চাহিদা মেটাতে যেন দম ফেলার সময় নেই উৎপাদক, পাইকার কিংবা খুচরা দোকানিদের। কিন্তু কাঁচামালে নিজস্ব সক্ষমতা না থাকায় এই বাণিজ্যের সিংহভাগ অর্থ চলে যাচ্ছে বিদেশে আমদানি ব্যয়। উদ্যোক্তারা বলছেন, নীতি সহায়তার অভাব ও সারা বছর ব্যবসার সুযোগ না থাকায় পরিবর্তন আসছে না এই খাতে। অন্যদিকে এবছর ব্যয় বেড়েছে অন্তত 20%। রাকিব হোসেনের রিপোর্ট। আষাঢ়ের বিরামহীন বৃষ্টিতে অপরিহার্য অনুষঙ্গ হয়ে উঠেছে রং বেরঙের ছাতা। নিত্যদিনের চলাচল ও রোদ বৃষ্টি থেকে সুরক্ষায় বিকল্প নেই এই উপাদানের। এবারের বৈরী আবহাওয়ায় যা হয়ে উঠেছে আরও গুরুত্বপূর্ণ। গ্রাম কিংবা শহর, হাত বাড়ালেই মিলছে হরেক রকম ছাতা। ফুটপাত থেকে শুরু করে বিপণী বিতান কিংবা হাটবাজার, দেদারসে বিক্রি হচ্ছে সবখানেই। কিন্তু এই বাণিজ্যের উৎস সম্পর্কে কতটা জানেন সাধারণ ক্রেতারা? আমি ছাতা প্রায় হারাই ফেলি, যেখানে যাই সেখানে রেখে চলে আসছি। বর্তমানে তো BMW সবাই কিনে এবং এটা ভাইরাল। আমাদের দেশে তো অরিজিনালি আগে অ্যাটলাস ছিল, ওটা এখন আর দেখি না। ছাতাগুলা যে তৈরি হচ্ছে এটা কি আসলে আমাদের দেশের তৈরি নাকি বিদেশে তৈরি, আর কি ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে এটা তৈরির জন্য, আবার কে তৈরি করতেছে, এটাও অনেক চিন্তা হয়। কিন্তু আসলে কখনো কে তৈরি করছে এগুলার প্রশ্নের উত্তর আমরা জবাবটা কখনো পাই না। BMW, মার্সিডিজ বেঞ্জ সহ বড় বড় সব ব্র্যান্ডের ছাতা এখন পাওয়া যাচ্ছে বাজারে, যদিও এর প্রায় সবই তৈরি হচ্ছে স্থানীয়ভাবে। তবে কাঁচামাল আনতে হচ্ছে চীন কিংবা ভারত থেকে আমদানি করে, কেননা সরকারি উদ্যোগের অভাবে গড়ে উঠছে না ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প। জোড়াতালি দিয়ে কিছু ব্র্যান্ড তৈরি হলেও তা এগোতে পারছে না নকল পণ্যের দৌরাত্ম্যে। প্রত্যেকে যার যার নামের উপরে BMW করছে, কারণ BMW এত বেশি চলে, জনগণ তো আর বুঝে না BMW নামের উপরে চলতেছে। তো সবাই সব ব্র্যান্ডই BMW করে, আমরাও করছি। পুরোটাই চায়না থেকে আইনে এখানে আমরা খালি অ্যাসেম্বলি করতে পুরো সেল করতেছি। এখানে তো আমাদের কোনো ক্রেডিট হচ্ছে না। এখন আমরা যদি এখানে অ্যাসেম্বলি করতে পারতাম সমস্ত কিছু না, তখন বাংলাদেশের একটা আমাদের ক্রেডিট হইতো, আমাদের সবার জন্য, শ্রমিকদের জন্য, আমাদের সবার জন্য ভালো হতো। বর্তমানে বাজারে সবচেয়ে বেশি চাহিদা ফোল্ডিং ছাতার। এক্ষেত্রে BMW লোগোযুক্ত ছাতার ছড়াছড়ি সর্বত্র। দোকানিরা বলছেন চাহিদার সঙ্গে বেড়েছে দামও। এক একটি ছাতার জন্য গুনতে হচ্ছে অন্তত 105 টাকা, অথচ এক বছর আগেও যা ছিল অন্তত 20% কম। এক সপ্তাহ বৃষ্টি হওয়ার কারণে ছাতা চাহিদা খুব বেশি, এর আগে তো এত চাহিদা ছিল না। বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু একটু তুলনামূলক আগে থেকে একটু প্রাইসটা বেশি। মূলত চাইনা ছাতা, ফোল্ডিং ছাতা এবং চাইনিজ ছাতাগুলোর ডিমান্ড বেশি। ছাতার চাহিদার সঙ্গে বাণিজ্য বড় হলেও কারিগরদের মজুরি রয়ে গেছে তলানিতে। 1000 টাকা আয় করতে কাজ করতে হচ্ছে রাত দিন। পুরান ঢাকার এই কারখানায় চলছে বাংলা মডেলের ছাতা তৈরির কাজ। শুধুমাত্র এসব ছাতার লোহার শিক, প্লাস্টিক বা কাঠের হাতল স্থানীয়ভাবে তৈরি হলেও আধুনিক ছাতার শতভাগ কাঁচামাল আসে চীন থেকে, যার চাহিদা প্রতিনিয়ত বাড়ছে।
তবে পরিবর্তন আসছে না এই কারিগরদের জীবন মানে। রাকিব হোসেন, ৭১, ঢাকা। টানা বৃষ্টির অজুহাতে আবারও চড়া নিত্যপণ্যের বাজার। সপ্তাহ ব্যবধানে অধিকাংশ সবজিতে বেড়েছে ২০ টাকা। স্বস্তি নেই আমিষের বাজারও। মানভেদে অধিকাংশ মাছের দাম বেড়েছে ১৫০ টাকা, আর ব্রয়লার মুরগির দর ঠেকেছে ২০০ টাকা পর্যন্ত। যদিও কিছুটা স্বস্তি আলু, পেঁয়াজ, রসুনের দরে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। সপ্তাহখানেক ধরে দেশ জুড়ে বিরামহীন বৃষ্টি, ভারী বর্ষণে বন্যার কবলে পার্বত্য অঞ্চলও, ফলে দুর্যোগের প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারেও। এই যেমন সপ্তাহ ব্যবধানে ৫০ টাকা বেড়ে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কেজিতে ২০ টাকা বেড়ে করলা, কাঁকরোল, পটলের মতো অধিকাংশ সবজিতে গুনতে হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। আর আমদানি করা টমেটোর দর উঠেছে ২৫০ টাকা পর্যন্ত। সবজি বাজার অনেক হাই, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কেনাকাটা আমাদের অনেক কষ্ট হয়ে যায়। কোয়ালিটি নেই, এই কারণে তো আমাদের একটু কষ্ট হয়। সাডেনলি ইনক্রিজ হলে ডেফিনেটলি এর উপর একটা বাজেটের উপর একটা বা পারিবারিক ব্যয়ের উপর একটা ইম্প্যাক্ট পড়ে। স্বস্তি নেই আমিষের বাজারেও। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। সোনালী মুরগির দর উঠেছে ৩৫০ টাকা পর্যন্ত। বেশি ভোগাচ্ছে মাছের বাড়তি দাম। প্রতি কেজি রুই ৪০০ থেকে ৬০০ টাকা, পাবদা বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। ধরন ভেদে মাছের দাম বেড়েছে ১৫০ টাকা পর্যন্ত। চড়া ডিমের দরও। ২ সপ্তাহ আগে থেকে কিন্তু মুরগির দাম কিন্তু বাড়তি। বৃষ্টির কারণে দাম একটু বেশি আছে, মাছ কম পাওয়া যাচ্ছে, এই জন্য দাম একটু বেশি। এক সপ্তাহ আগে ছিল যেটা ১২০০ টাকা, এটা এবং কিনে আনতাম ১৪০০ টাকা। কাতল মাছের দাম জিজ্ঞেস করলাম, যেটা আগে ৪০০, ৪৫০ কিনতাম, এখন ৫০০, ৫৫০, ৬০০ এরকম চাচ্ছে। তবে আদা রসুনের দাম কমার পাশাপাশি অপরিবর্তিত রয়েছে আলু ও পেঁয়াজের দর। মইনুল হাসান, ৭১, ঢাকা। দেশীয় সিনেমার জন্য আলাদা কর কাঠামো গঠন হলে বাড়বে বিনিয়োগ, এতে কমবে কালো টাকার দৌরাত্ম্য। সৃজনশীল অর্থনীতি নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসির আলোচনায় এমন মন্তব্য করেন বক্তারা। জানান, সিনেমার আয়ে বিদ্যমান হারে কর্পোরেট কর দিতে হয় নির্মাতাদের। একই সাথে নেই কপিরাইট নিয়ে প্রয়োজনীয় আইনের প্রয়োগ, ফলে ক্ষতির মুখে সৃজনশীল শিল্প। বক্তাদের অভিযোগ, দুর্বল নীতি আর অবকাঠামো খাতে প্রয়োজনীয় বরাদ্দের অভাবে তৈরি হচ্ছে না কর্মসংস্থান। আছে ওটিটি সেবার ক্ষেত্রে অতিরিক্ত ১০% সম্পূরক শুল্ক। তাই চলতি বাজেটে সৃজনশীল খাতের বিকাশে সরকারের নেওয়া উদ্যোগের সঠিক বাস্তবায়ন করতে হলে দরকার সঠিক নীতিমালা ও কর কাঠামোর সংস্কার। পাশাপাশি এই খাতের বিকাশে একটি কেন্দ্রীয় একক কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয় অনুষ্ঠানে। সিনেমার জন্য আলাদা করে যদি একটা ট্যাক্সেশনের বা একটা নীতি করা হয়, তাহলে আমার মনে হয় যে এখানে বিনিয়োগ অনেক বাড়বে। তো কাজে ক্রিয়েটিভ ইকোনমিতে আপনি যত টাকা ইনভেস্ট করেন, এটা না করলে আদতে তো বিনিয়োগ কখনোই বাড়বে না। এবং আপনি এটা করে দেখেন, আমি নিশ্চিত যে সিনেমার বিনিয়োগ অনেক বাড়বে এবং সিনেমাতে যারা বা মানে আমি বলবো যে কালো টাকার দৌরাত্ম্য কমে যাবে। ইনফ্রাস্ট্রাকচার দরকার, বাট দে হ্যাভ টু বি সাস্টেইনেবলি ম্যানেজড। They have to generate the revenues. তার মানে আমাদের যে পার্টিকুলার সরকারি আলোচনার মধ্যে যেটা একটা অনুপস্থিত থাকে, যে আমরা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যত আলোচনা করি, ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্টের বিষয়টা অত আলোচনা করি। বিশ্ববাজারে আবারও নিম্নমুখী ধারায় জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি যা নেমেছে $76 ঘরে। এর আগে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং হরমুজে নতুন করে হামলার প্রভাবে ব্যারেল প্রতি দাম $79 কাছাকাছি ওঠে। বৃহস্পতিবার মার্কিন হামলার জবাবে হামলা চালায় ইরান। এতে ৩ সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতি আরও চাপে পড়ে, যার ফলে আবারও হরমুজ প্রণালী নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের আরেকটি আলোচনার সম্ভাবনায় কিছুটা কমে এসেছে এই পণ্যের দাম। একই সময় বিশ্ববাজারে আউন্স প্রতি স্বর্ণের দাম পৌঁছেছে $4100 ঘরে। সপ্তাহখানেকের মধ্যে যুক্তরাষ্ট্রে চাকরি হারাতে যাচ্ছেন কয়েক লাখ অভিবাসী কর্মী। মানবিক কর্মসূচির আওতায় থাকা এসব কর্মীদের চাকরিচ্যুতে ২৪ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ট্রাম্প প্রশাসন, যাকে রাজনৈতিক ও জাতিগত বিদ্বেষের বহিঃপ্রকাশ বলছেন ভুক্তভোগীরা। নুজহাত রাহনুমা জানাচ্ছেন বিস্তারিত।
মানবিক কর্মসূচির আওতায় থাকা প্রায় 3.5 লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে নিশ্চিত করেছে ট্রাম্প প্রশাসন। গেল শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের পর নিয়োগকর্তাদের এমন নির্দেশনা দেয় মার্কিন অভিবাসন সংস্থা, যাকে সম্পূর্ণ রাজনৈতিক ও জাতিগত বিদ্বেষের বহিঃপ্রকাশ বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। মূলত প্রাকৃতিক দুর্যোগ কিংবা গৃহযুদ্ধের মতো সংকটময় পরিস্থিতিতে জর্জরিত দেশের নাগরিকদের টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস টিপিএস এর আওতায় নিরাপত্তা ও আশ্রয় দেয় যুক্তরাষ্ট্র, যার আওতায় ক্যারিবীয় দেশ হাইতির প্রায় 3,30,000 মানুষ যুক্তরাষ্ট্রে বাস করেন, যাদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে 24 জুলাই। এছাড়া মানবিক কর্মসূচির আওতায় থাকা অন্যান্য দেশ, বিশেষ করে ইথিওপিয়া, মিয়ানমার, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া এবং ইয়েমেনের নাগরিকদের জন্য এই সময়সীমা 17 জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়। যদিও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পৌঁছানোর আগেই চাকরি হারান বেশ কিছু কর্মী। 1990 সাল থেকে যুক্তরাষ্ট্রে চালু হওয়া মানবিক কর্মসূচিটি বন্ধে বহুদিন ধরে চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, এই কর্মসূচির মেয়াদ বারবার বাড়ানোয় এটি স্থায়ী অভিবাসন ব্যবস্থায় পরিণত হয়েছে, ফলে বছরের পর বছর ধরে এই সুযোগ নিচ্ছেন বহু অভিবাসী। তবে মার্কিন প্রশাসনের এই উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন অভিবাসী অধিকার কর্মীরা। তাদের দাবি, বেশ কয়েকটি দেশের পরিস্থিতি এখনও নাজুক। নতুন নির্দেশনা কার্যকর হলে অনিশ্চয়তায় পড়বে লাখো মানুষ। নুজহাত রাহনুমা, ৭১। বিশ্ব বাণিজ্য দখলের লড়াইয়ে মত্ত চীন, যুক্তরাষ্ট্র। কেউ শুল্কের ভয় দেখিয়ে, আবার কেউ সস্তা পণ্য রপ্তানি করে ছিনিয়ে নিচ্ছে বাণিজ্যিক অংশীদার। এই যেমন গেল 2 দশকে যুক্তরাষ্ট্রের আধিপত্য ভেঙে 151 দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছে চীন। এতে গেল বছর দেশটির দ্বিপাক্ষিক বাণিজ্য ছাড়িয়েছে $4.5 ট্রিলিয়ন। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। গেল 2 দশকে বদলে গেছে বিশ্ব অর্থনীতির সমীকরণ। এক সময়ের একক পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে থাকা বিশ্ব বাণিজ্য এখন চলে এসেছে এশিয়ার ড্রাগন চীনের হাতে। আইএমএফ এর সবশেষ তথ্য বলছে, বিশ্বের 151টি দেশ এখন চীনের বাণিজ্যিক অংশীদার। একবিংশ শতাব্দীর শুরুতে বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা করে চীন। এরপর দ্রুত শিল্পায়ন, রপ্তানি বৃদ্ধি এবং অর্থনীতির একীকরণ, এসব কিছুই চীনকে সাহায্য করেছে বিশ্বের অধিকাংশ দেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হতে। 2 দশক আগেও যেখানে চীনের বাণিজ্য অংশীদার ছিল মাত্র 33টি দেশ, সেখানে এখন তা দাঁড়িয়েছে 151-তে। বিপরীতে যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান ধরে রাখতে পেরেছে মাত্র 57টি দেশ। তথ্য বলছে, চীনের শীর্ষ বাণিজ্যিক অংশীদার দেশগুলোর মধ্যে অন্যতম হংকং, দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান ও ভিয়েতনাম। সব মিলিয়ে গেল বছর যাদের সাথে বেইজিং এর দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছাড়িয়েছে $4.5 ট্রিলিয়ন। যদিও এখনও উত্তর ও মধ্য আমেরিকায় নিজেদের প্রভাব বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে মেক্সিকো ও কানাডা এখনও দেশটির শীর্ষ বাণিজ্যিক অংশীদার। গেল বছর অংশীদারদের সাথে $3 ট্রিলিয়ন বাণিজ্য করে যুক্তরাষ্ট্র। ভূরাজনৈতিক দিক থেকে রয়েছে বেশ কিছু বিস্ময়কর হিসেব নিকেশ। এই যেমন এশিয়া, আফ্রিকা কিংবা মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ চীনের বলয়ের মধ্যে থাকলেও ব্যতিক্রম ইসরায়েল। অন্যদিকে ইউরোপ 2 ভাগে বিভক্ত। জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যের মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের সাথে বেশি বাণিজ্য করলেও পোল্যান্ড বা স্পেন ঝুঁকছে চীনের দিকে। বিশ্লেষকরা বলছেন, শুল্কের ভয় দেখিয়ে বিশ্ব দখলের এই লড়াই এখন কেবল বাণিজ্য যুদ্ধ নয়, বরং বৈশ্বিক অর্থনীতির রূপান্তর। যুক্তরাষ্ট্র যেখানে পণ্য উৎপাদন থেকে সরে এসে গুরুত্ব দিচ্ছে প্রযুক্তি ও সেবা খাতে, সেখানে চীন দখল করে নিয়েছে সস্তা পণ্যের বাজার। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।